নমস্কার, আমি অর্ণব। জানেন, এই কদিন আগে না একটা ঘটনা ঘটল। কাজের চাপ কম থাকলে আমাদের এখানে ময়ূরপঙ্খী নামে একটা ঘাট রয়েছে, আমি মাঝে মাঝে সেখানে গিয়ে বসি। রোজই দেখি একজন বয়স্ক ভদ্রলোক এসে বসেন, একা, সঙ্গে একটা ব্যাগ, তাতে জলের বোতল ইত্যাদি থাকে। মনে থাকার কারণ এই যে ভদ্রলোক এই একবিংশ শতাব্দীতেও ধুতি পাঞ্জাবি পরে আসেন। একদিন ফেরার পথে দেখলাম ভদ্রলোক ব্যাগটা ফেলে চলে গেছেন। পাশে একটা চায়ের দোকানে আমি চা খাই, ওখানে জিজ্ঞেস করলাম ভদ্রলোকের বাড়ি চেনে কিনা, কারণ উনি ঘাটে বেশ পরিচিত মুখ, যেহেতু বহুদিন ধরেই ওই ঘাটে আসছেন। সেই চায়ের দোকানে ঠিকানা বলতে দেখলাম যে কাছেই বাড়িটা। ভাবলাম যাই, নিজেই গিয়ে দিয়ে আসি। বয়স্ক মানুষ, হয়তো ব্যাগটা হারিয়ে খুব টেনশন করছেন। গিয়ে দেখলাম একটা বিশাল 3 তলা বাড়ি। ক্লাসিক গল্পে আমরা যেমন ওই জমিদার বাড়িগুলোর বর্ণনা পাই, ঠিক তেমন। ভদ্রলোক নিচের একটা ছোট্ট ঘরে একা একা শুয়েছিলেন। তার মুখে শুনলাম এই বিশাল বাড়িটায় উনি একাই থাকেন। দোতলার বড় বড় ঘরগুলো সবই ফাঁকা পড়ে আছে। উনি বয়স্ক মানুষ বলে নিচে নেমে এসেছেন। এই ঘরে আগে বাড়ির গৃহকর্ম সহায়করা থাকতেন। খুব বেশিক্ষণ কথা হয়নি জানেন। খুব সুন্দর করে ধন্যবাদ দিলেন, চা বানিয়ে খাওয়াবেন বললেন। তাড়া থাকার কারণে বেরিয়ে এলাম। বাইরে এসে মনে হলো যেন আমি অতীত থেকে বর্তমানে পা দিলাম। আমরা ক্লাসিক সাহিত্যে যে যুগের গল্প পড়ি, ওই বাড়িটাতে সেই যুগটাকে একা একা আগলাচ্ছেন ওই বৃদ্ধ। হয়তো তার ছেলেমেয়েরা বাইরে থাকে, হয়তো বারবার তাকে তাদের কাছে গিয়ে থাকতে অনুরোধ করেছে, তিনি রাজি হননি এই দায়িত্ব পালনে ফাঁক পড়ে যাবে বলে। বলতে নেই, এই মানুষটা চলে গেলে হয়তো বাড়িটাও চলে যাবে, চলে যাবে বাড়ির মধ্যে আটকে থাকা অতীতটুকুও। কত মানুষের গল্প জানা একটা মানুষ, কত মানুষের গল্প জানা একটা বাড়ি মহাকালে বিলীন হয়ে যাবে। আচ্ছা, সে যাক, আমার গল্প তো বললাম, আসুন আর বাজে বকবো না। এবার আজকে যে গল্প শোনানোর কথা সেটা বলি। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, কাঞ্চনমালা দেবীর লেখা পরিবর্তন। ও মা, কি ঘেন্না, কি লজ্জা! এমন তো কখনো দেখিনি বাবা। হলেই বা সৎ শাশুড়ি, তাই বলে কি কচি বউটাকে এমন করে মেরে ফেলতে হয়? আহা, দুধের মেয়ে, ও কি কখনো একাদশী করতে পারে? তুই আবার আমাকে শাস্ত্র শেখাতে আসিসনি? তোর একটু লজ্জা হলো না? আমি না তোর মায়ের বয়সী? শাস্তর! বাজপতের মেয়েটা 9 বছর বয়সে রাঁড় হলো। হরি বাজপত তখন তার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। সে নিজে হাতে তাকে একাদশীর দিনে ভাত খাইয়েছে, তা আমি নিজে চোখে দেখেছি। অম্বুবতীর দিন 3 দিন আগে থেকে বড় হাঁড়িতে করে ভাত ভিজিয়ে রাখতো। মিত্তিররা তো না হয় একে বড় লোক, তাই কায়েত, তাদের কথা আর বললুম না তোকে। তুই না মেয়ের মা, পরের মেয়ের সঙ্গে এরম ব্যবহার করতে তোর একটুও বাঁধে না গা? তোর মেয়ে কি কখনো রাঁড় হবে না? কখনো একাদশী করতে হবে না তাকে? আমি আজকে নই, আমি এখন মরছি নে। আমি আবার আসবো, দেখে যাব ধর্মের বিচার করেন কিনা। এই বৈশাখ মাসের রোদ্দুর, তাই কিনা তুই কচি মেয়েটাকে 1 ফোঁটা জল না দিয়ে রেখেছিস। এর ফল তোকে কিন্তু হাতে নাতে ভুগতে হবে, ধম্মে সইবে না বলে দিলাম। দম বন্ধ হইবার উপক্রম হওয়ায় বামা ঠাকুরজিকে বাধ্য হইয়া থামিতে হইল। বৈশাখ দ্বীপ্রহরে সূর্যের প্রখর উত্তাপে চারিদিক দগ্ধ হইয়া যাইতেছিল। একটি বৃহৎ অট্টালিকার অন্দরমহলে চণ্ডীমণ্ডপের দালানে দাঁড়াইয়া বামা ঠাকুরজি ভীষণ রণরঙ্গের অভিনয় করিতেছিলেন। বামা ঠাকুরজি বন্দিপুর গ্রামের বধূমাত্রেরই ঠাকুরজি এবং কন্যা মাত্রেরই বামা দিদি। বেটে খাটো গড়ন, পাকা মিশির মতো রং, বয়স অনিশ্চিত, যুবতী বলিলেও হয় অথবা প্রৌঢ়া বলিলেও হয়। ঠাকুরজি চিরসধবা, পরনে একখানি লাল কস্তা পেরে শাড়ি,
হাতে দুগাছি অতি প্রাচীন সোনার বালা এবং সীমান্তে সুদীর্ঘ সিঁদুর লেখা। বামা ঠাকুরঝি সধবা বটে, কিন্তু গ্রামে কেহ কখনো ঠাকুর জামাইকে আসিতে দেখে নাই। গ্রামের বধূরা কখনো ঠাকুর জামাইয়ের কথা জিজ্ঞাসা করিতে ভরসা করিত না। যদি কোনো প্রগল্ভা মেয়ে বাপের বাড়ি আসিয়া বামা দিদিকে ঠাট্টা করিয়া তাহার স্বামীর কথা জিজ্ঞাসা করিত, তাহা হইলে বামা তাহাকে বিলক্ষণ 10 কথা শুনাইয়া দিত। কুন্দলে কেহ কখনো বামাকে জিতিতে পারে নাই। সে যেখানে চেঁচাইয়া জিতিতে পারিত না, সেখানে কাঁদিয়া জিতিত। পিতৃ মাতৃ ভাতৃ পুত্রকন্যাহীনা বন্ধা ব্রাহ্মণ কন্যাকে বন্দিপুর গ্রামের সকলেই সমনের ন্যায় ভয় করিত এবং সম্ভব হইলে দূর হইতে দেখিয়া সরিয়া পড়িত। হেন দিগ্বিজয়ী বামা ঠাকুরজির সম্মুখে দাঁড়াইয়া হরবল্লভ মুখোপাধ্যায়ের বিধবা পত্নী দারুণ গ্রীষ্মেও অষ্টমী পূজার জন্য উৎসর্গীকৃত ছাগ শিশুর ন্যায় কাঁপিতেছিলেন। বন্দিপুর নদিয়া জেলার একখানি বিশিষ্ট গ্রাম। গ্রামের মুখোপাধ্যায় বংশ বহুকালের প্রাচীন জমিদার। লোকে বলিত তাহারা নবাবী আমলের জমিদার। 4টি পুত্র রাখিয়া হরবল্লভ মুখোপাধ্যায়ের প্রথমা পত্নী যখন ইহলোক পরিত্যাগ করেন, তখন বাধ্য হইয়া সংসার রক্ষার জন্য মুখোপাধ্যায় মহাশয়কে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিতে হইয়াছিল। কারণ হরবল্লভের আপনার বলিতে সংসারে অপর কেহ ছিল না। দেখিয়া শুনিয়া নিজে পছন্দ করিয়া একটি দরিদ্র ব্রাহ্মণের মাতৃহীন কন্যাকে হরবল্লভ যখন বিবাহ করিয়া লইয়া আসিলেন, তখন তাহার বয়ক্রম 30 বৎসরের অধিক নহে। গ্রামের লোকে কত কথা বলিল। বৃদ্ধেরা বলিলেন, হরবল্লভ একটা আগরের মেয়ে আনিয়াছে, এইবার মুখুজ্জিদের অচলা লোক কি বুঝি চঞ্চলা হইলেন। গ্রাম্য কিজিটকণ বলিয়া বেড়াইলেন যে নতুন বউ আসিয়াই ছেলে চারিটার মুখের ভাত কাড়িয়া লইয়া বাড়ি হইতে বিদায় করিয়া দিয়াছে। হরবল্লভ তো ইহারই মধ্যে ভেড়া হইয়া গিয়াছে। কিন্তু কাহারও কথাই সত্য হইল না। বিমাতার কি এক আশ্চর্য গুণে বশীভূত হইয়া মাতৃহীন শিশু চতুষ্টয় বিমাতার প্রতি আকৃষ্ট হইল। মুখুজ্জেদের নূতন বধূ অঘটন ঘটাইল দেখিয়া গ্রামে যত ঈর্ষান্বিত পরস্ত্রী কাতরা রমণী ছিলেন, তাহারা একেবারে জ্বলিয়া উঠিলেন। পাড়ায় পাড়ায় মজলিস বসিয়া গেল। ঘোরতর তর্ক বিতর্কের পর স্থির হইল যে নূতন বধূ নিশ্চয়ই ডাকিনী। যে প্রবল বলে প্রবল প্রতাপান্বিত হরবল্লভ মুখোপাধ্যায়কে মিঃশাবকে পরিণত করিয়াছেন, তাহার বলে যে মাতৃহীন অনাথ শিশু চতুষ্টয় বশীভূত হইবে, তাহাতে আর আশ্চর্যের কি আছে। স্থির হইয়া গেল ছেলে চারিটার রক্ষার আর কোনো উপায় নাই। হরবল্লভের নূতন স্ত্রী নীরবে সাধারণ গৃহস্থ বধূর ন্যায় সংসারে মিশিয়া গেল। তাহার ঐশ্বর্য তাহার সুখ সম্পদ দেখিয়া যাহারা জ্বলিয়া উঠিয়াছিল, তাহারা তুষের আগুনের ন্যায় ভিতরে ভিতরে পুড়িতে লাগিল। দেখিতে দেখিতে নূতন বধূ বিবাহিত জীবনের 20 বছর কাটাইয়া দিল। কিন্তু বন্দিপুর গ্রামে তখনও তাহার ওই নূতন বউ নাম ঘুছিল না। হরবল্লভের দ্বিতীয় পত্নীর গর্ভে 2-3টি সন্তান জন্মিয়াছিল। তাহার মধ্যে একটি কন্যা মাত্র জীবিতা ছিল। পিতা আদর করিয়া তাহার নাম রাখিয়াছিলেন শেফালিকা। অনুমান 50 বৎসর বয়সে হরবল্লভের মৃত্যু হইয়াছিল। তখন তাহার পুত্র চতুষ্টয় ও কন্যার বিবাহ হইয়া গিয়াছে। তাহার মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্র হেমচন্দ্র সংসারের ভার লইয়াছিলেন। তিনি ধীর, তীক্ষ্ণ বুদ্ধি ও শান্ত স্বভাব ছিলেন। কিন্তু তাহার একটি বিশেষ দোষ ছিল। কলিকাতায় থাকিয়া পাঠাভ্যাসকালে তিনি সুরাপান করিতে শিখিয়াছিলেন। দেশে ফিরিয়া পিতার সহস্র তিরস্কার ও লাঞ্ছনা সত্ত্বেও তিনি এ অভ্যাস পরিত্যাগ করিতে পারেন নাই।
সামান্যমাত্র সুরা উদরস্থ হইলে তাহার আর জ্ঞান থাকিত না। পিতার মৃত্যুর পর 6 মাসকাল হেমচন্দ্র জমিদারির কার্য পর্যবেক্ষণ করিয়াছিলেন। একদিন সন্ধ্যার সময় অত্যধিক সুরাপান হেতু অকস্মাৎ তাহার মৃত্যু হয়। 1 বৎসরের মধ্যে 2টি শোক পাইয়া হরবল্লভের পত্নী শয্যাগ্রহণ করিলেন। তখন হেমচন্দ্রের পত্নী নয়নমঞ্জুরীর বয়ঃক্রম 22 বৎসরের কিঞ্চিত অধিক হইবে। হরবল্লভের দ্বিতীয় পুত্র পরেশচন্দ্র জন্মাবধি সংসারের প্রতি উদাসীন। তিনি বাল্যকালাবধি সঙ্গীত চর্চায় মনোনিবেশ করিয়াছিলেন। সংসার বা বিষয় সম্পত্তির ধার তিনি ধারিতেন না। তাহার ন্যায় সুন্দর, সুপুরুষ, সুকণ্ঠ গায়ক দেশে অত্যন্ত বিরল ছিল। তাহার পত্নী নিঃসন্তান বলিয়া মনের দুঃখে কাহার সহিত মিশিতেন না। তৃতীয় পুত্র নরেশচন্দ্র হরবল্লভ মুখোপাধ্যায়ের পুত্রগণের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান এবং বিষয়কর্মে পারদর্শী, কিন্তু কূট বুদ্ধির জন্য পিতার প্রিয়পাত্র তিনি কোনোদিনও হইতে পারেন নাই। তিনি ধনীর গৃহে বিবাহ করিয়াছিলেন এবং তাহার পত্নী নিরুপমা দেবী পিতার ঐশ্বর্যের অহংকারে এবং শ্বশুরের জীবনকালে 2টি পুত্রের জননী হইয়া কাহাকেও গ্রাহ্য করিতেন না। তবে শ্বশুর যতদিন জীবিত ছিলেন ততদিন বাধ্য হইয়াই স্বামীর বিমাতাকে মানিয়া চলিতেন। হরবল্লভের চতুর্থ পুত্রের নাম যোগেশচন্দ্র। পিতার মৃত্যুর 1 বৎসরকাল পূর্বে তাহার বিবাহ হইয়াছিল। হেমচন্দ্রের মৃত্যুর পর হরবল্লভের পত্নী প্রায় 2 বৎসরকাল সংসারের কার্য দেখেন নাই। হেমচন্দ্রের পত্নী তখন সবে বিধবা হইয়াছেন। মধ্যমের পত্নী সন্তান কামনায় দেবসেবা লইয়া ব্যস্ত থাকিতেন, সংসারের দিকে চাহিয়াও দেখিতেন না। কাজেই বাধ্য হইয়া সেজ বউকে সংসারের ভার লইতে হইল। কর্তৃত্ব বড় মধুর। যাহারা একবার ক্ষমতা পাইয়াছেন তাহারা প্রায়ই তাহা ছাড়িতে পারেন না। বিশেষত একবার গৃহিণী হইয়া পুনরায় ঘোমটার আড়ালে নববধূ সাজিতে একেবারেই পারা যায় না। সেজ বউ তো মানুষ বটে, তাহারও তো রক্ত মাংসের দেহ, সুতরাং সেও পারিল না। হেমচন্দ্রের মৃত্যুর 2 বৎসর পরে শেফালিকা প্রসব করিতে পিত্রালয়ে আসিল। তখন হরবল্লভের পত্নী তাহাকে লইয়া ব্যস্ত হইয়া পড়িলেন। 6 মাসের পুত্র লইয়া কন্যা যখন শ্বশুরালয়ে চলিয়া গেল, তখন কার্যাভাবে হরবল্লভের পত্নী সংসারে মনোনিবেশ করিতে গিয়া দেখিলেন যে তাহার স্থান অপরে অধিকার করিয়াছে। সেজ বউ ছাড়িবার পাত্রী নহেন। তিনি বিনা যুদ্ধে সুচাগ্র পরিমাণ ভূমি ছাড়িয়া দিবেন না প্রতিজ্ঞাই করিলেন। তখন হরবল্লভের পত্নী ভাবিয়া দেখিলেন সংসার তো তাহার নহে। তিনি স্বামী পুত্রহীনা, স্বামীর মৃত্যুর সহিত সংসারের সকল সম্পর্ক তাহার খুঁজিয়া গিয়াছে। তাহার যে আপনার, সে অন্য স্থানে সংসার পাতিয়া বসিয়াছে। তখন তিনি ইহকাল ছাড়িয়া পরকালের কার্যে মনোনিবেশ করিলেন। বিধবা বড়বধূকে আগলাইয়া রাখা ও দেবসেবা করা তাহার জীবনের প্রধান অবলম্বন হইয়া উঠিল। সেজ বউ দেখিল যে শাশুড়ি থাকিতে, বড়বধূ মেজবধূ থাকিতে তাহার সংসারের কর্ত্রী হয়ে বসা ভালো দেখায় না। তখন সে বড়বধূকে ভাঙাইয়া লইবার জন্য বিশেষ রূপে চেষ্টা করিতে লাগিল। একাদশীর দিন প্রাতঃকালে বড়বধূর মুখে তাম্বুল রাগ দেখিয়া হরবল্লভের পত্নী অত্যন্ত বিস্মিতা হইলেন এবং যৎপরণাস্তি ভৎসনা করিলেন। বড় বউ তখন সেজ বউয়ের নিকট বিশেষ ভরসা পাইয়াছে। শাশুড়ির মুখের ওপর কোনো কথা বলিল না বটে, কিন্তু সেজ বউয়ের ঘরে যাইয়া কাঁদিয়া ভাসাইয়া দিল। সেজ বউও কোনো কথা বলিল না বটে, কিন্তু তাহার পর মধ্যাহ্নে রণচণ্ডী রূপে বামা ঠাকুরজির আবির্ভাব হইল। তুই ভেবেছিস কি যে এর ফল তোকে ভুগতে হবে না?
ঘর কলি হলেও এখনো ধম্ম আছেন, এখনো চন্দ্রসূর্যি উঠছে। এই দুধের মেয়েকে একাদশী করানো তোর কি ভালো হবে ভেবেছিস? তুই কি ভালোর মাথা কাঁপিনি? যাতনা ক্লিষ্টা বিধবা আর সহ্য করিতে না পারিয়া কাঁপিতে কাঁপিতে বসিয়া পড়িলেন। এমন সময় মেজ বউ পূজার ঘর হইতে বাহির হইয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা বামা পিসি, তুমি এত করে কাকে বলছ? মেজ বউকে দেখিয়াই বামা পিসি রাগে গড়গড় করিতে করিতে বকিতে বকিতে দ্রুত বেগে সেজ বউয়ের ঘরে প্রবেশ করিলেন। মেজ বউকে দেখিয়া বামা পিসির পলায়নের একটু বিশেষ ইতিহাস ছিল। বড় বধূর পিত্রালয়ের দরুন তাহার সহিত বামা পিসির একটু সম্পর্ক ছিল। একদিন সন্ধ্যার পর বামা পিসি যখন বড় বধূর ঘর হইতে বাহির হইতেছেন, তখন মেজ বউ তাহাকে নারায়ণের শীতলের জন্য কলিকাতা হইতে আনিত 25টি ল্যাংড়া আমের সহিত গ্রেপ্তার করিয়া ফেলিয়াছিল। তদবধি বামা পিসির ন্যায় জাহাবাজ মেয়েও মেজবধূকে দেখিয়া শিহরিয়া উঠিত। মেজ বউ আসিয়া শাশুড়ির হাত ধরিয়া উঠাইল, দেখিল ঘামে শাশুড়ির সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছে, আর চোখ দিয়া ছড়ছড় করিয়া জল পড়িতেছে। হরবল্লভের স্ত্রী মেজ বউয়ের সাহায্যে শয়নকক্ষে যাইয়া শয্যা গ্রহণ করিলেন। মেজ বউ অনেক সাধ্য সাধনা করিয়াও কোনো কথা জানিতে পারিল না। হতাশ হইয়া যখন ঘর হইতে বাহির হইয়া আসিল, তখন সেজ বউয়ের ঘর হইতে উচ্চ হাস্যধ্বনি উঠিয়া মুখোপাধ্যায়দের চক মিলানো দালানে প্রতিধ্বনিত হইতেছিল। মেজ বউ বুঝিল ইহা সেজ বউয়ের বিজয় দুন্ধুবির নাদ। সন্ধ্যাকালে মেজ বউ বিস্মিতা হইয়া দেখিল যে বামা ঠাকুরজির ভোজনের জন্য রান্নাঘরে বিরাট আয়োজন হইয়াছে। কোনো কথা না বলিয়া মেজ বউ ধীরে ধীরে শয়ন ঘরে প্রবেশ করিয়া আরকল বন্ধ করিয়া দিল। সংসারে তাহার অধিকার ছিল না, কারণ তাহার স্বামী তাহার কোনো কথায় কর্ণপাত করিতেন না। মা, ও মা, ওঠো না মা, তোমার পায়ে পড়ি, ওঠো না মা, বেলা যে 1 প্রহর হতে চলল, ওঠো না, তুমি না উঠলে যে ঠাকুর ঘরে কেউ যেতে পাচ্ছি না। দ্বাদশীর দিন প্রভাতে সিক্ত বস্ত্রে মেজ বউ শাশুড়ির শয়নকক্ষের দ্বারে দাঁড়াইয়া ধীরে ধীরে তাহাকে ডাকিতেছে। ছোট বধূ পার্শ্বে দাঁড়াইয়া আছে। বৈশাখের বেলা, তখন রৌদ্র বেশ ফুটিয়া উঠিয়াছে। দারুণ উত্তাপে আকাশ সীসার রং ধরিয়াছে। পূজার ঘরের সম্মুখে পুরোহিত আসিয়া আশ্চর্য হইয়া দাঁড়াইয়া আছেন। দেখিতেছেন যে শিব মন্দির ও নারায়ণের গৃহ তখনও পরিষ্কৃত হয় নাই। পুরোহিত তাহার জীবনকালে এরূপ বিশৃঙ্খলা কখনো দেখেন নাই। সেজ বউ ও বড় বউ ব্যস্ত হইয়া সমস্ত অন্দরময় ছুটোছুটি করিয়া বেড়াইতেছে, কিন্তু ঠাকুর ঘরের দিকে চাহিয়াও দেখিতেছে না। এমন সময় একখানা বড় গাড়ি আসিয়া অন্তরে দেউড়িতে দাঁড়াইল। কে যেন নামিয়া আসিয়া করুণ বামাকণ্ঠে ডাকিল, মা। কণ্ঠস্বর শুনিয়া মেজ বউ ছোট বউকে বলিল, ছোট বউ, তুই শিগগির নেমে যা, শিউলি এসেছে, তাকে তোর ঘরে নিয়ে যা, আমি ততক্ষণ মাকে বের করছি। তাহার পর দরজায় খুব জোরে ধাক্কা দিয়া জোর গলায় বলিয়া উঠিল, ও মা, শিউলি এসেছে মা, শিগগির দৌড় খোলো, ও সামনে আর আমাদের মুখ পুড়িও না। রুদ্ধতার তথাপিও মুক্ত হইল না। শেফালিকা ননদ সঙ্গে করিয়া দেবরের বিবাহ উপলক্ষে পিত্রালয়ে নিমন্ত্রণ করিতে আসিয়াছিল। তাহার পুত্রটি আসিয়া ভারীময় মাতামহীকে খুঁজিয়া বেড়াইতেছিল। মাতামহীকে কোথাও না পাইয়া শয়নকক্ষের দ্বারে গিয়া ডাকিতে আরম্ভ করিল, দিম্মা, ও দিম্মা। মেজ বউ তখন অভিমান ভরে বলিয়া উঠিল, মা, নসু ডাকছে, তাও তুমি শুনবে না। এমন সময় দেখিতে দেখিতে শেফালিকা উপরে আসিয়া পড়িল।
সে মাতার একমাত্র সন্তান। বহুদিন অদর্শনের পর জননীকে দেখিবার জন্য তাহার প্রাণ আকুল হইয়া পড়িয়াছে। ছোট বউ তাহাকে নিচে ধরিয়া রাখিতে পারিল না, বরঞ্চ সে ছোট বউকে ধরিয়া লইয়া উপরে আসিল। ছোট বউ তখন তাড়াতাড়ি তাহার হাত ছাড়াইয়া কুটুম্বিনীর অভ্যর্থনার জন্য নিচে চলিয়া গেল। শেফালিকা আসিয়া দেখিল যে মাতার শয়নকক্ষের দ্বার রুদ্ধ। দ্বারের পার্শ্বে মেজ বউ অবনত মস্তকে দাঁড়াইয়া আছে, আর নসু তাহার ছোট ছোট হাত দুখানি দিয়া দুয়ারে ধাক্কা মারিতেছে ও ডাকিতেছে। শেফালিকা থমকিয়া দাঁড়াইল, তাহার পর আকুল কণ্ঠে ডাকিল, মা। ভগ্ন হৃদয়ের কোন ছিন্নতন্ত্রীতে সন্তানের করুণ আহ্বান আঘাত করিয়া কি এক অভিনব ভাবের সৃষ্টি করে, তাহা কে কবে বর্ণনা করিতে পারিয়াছে। হরবল্লভের পত্নী আর থাকিতে পারিলেন না, এইবার রুদ্ধদ্বার মুক্ত হইল। কন্যাকে দেখিয়া মনের বাঁধ ভাঙিয়া গেল। মাতাপুত্রী দৃঢ় আলিঙ্গনবদ্ধ হইয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিল, আর মেজ বউ কাষ্ঠপুত্তলিকার ন্যায় দাঁড়ে দাঁড়াইয়া রহিল। নসু দেখিল তাহারই বিলক্ষণ লোকসান, সে ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। তখন মেজ বউ তাহাকে উঠাইয়া লইয়া তাহার মাতামহীর ক্রোড়ে দিল। নসু কাঁদিয়া জিতিল এবং সকলের ক্রন্দন থামাইল। তখন শিউলি মেজ বউকে বসাইয়া সে যতদূর জানিত তাহা শুনিল। তাহার পর হরবল্লভের পত্নী অশ্রুজলের সঙ্গে মিশাইয়া অবশিষ্টটুকু বলিয়া দিলেন। ইত্যবসরে ছোট বউ শেফালিকার ননদকে লইয়া সেজ বউয়ের ঘরে যাইয়া দেখিল যে সে মুড়ি দিয়া বিছানায় শুইয়া আছে, আর বড় বউ তাহার মাথা টিপিতেছে। ব্যাপার দেখিয়া ছোট বউ স্তম্ভিত হইয়া গেল, কারণ অর্থদণ্ড পূর্বে সেজ বউয়ের চিৎকারে বাড়িতে কোকিল বসিতে পারিতেছিল না। সেজ বউ বাধ্য হইয়া শেফালিকার ননদকে অভ্যর্থনা করিল। ননদ শেফালিকাকে অনেকক্ষণ না দেখিয়া চঞ্চলা হইতেছিল, কিন্তু ছোট বধূ তাহাকে সেখানে রাখিয়া পলায়ন করিয়াছিল। মাতার শয়নকক্ষে শেফালিকা মাতাকে বলিতেছিল, মা, তবে আর কিসের জন্য থাকা, তুমি আমার সঙ্গে চলো। মাতা উত্তর করিলেন, তাই যাব মা, স্বামীর সংসার বলে এতদিন পড়েছিলাম, কিন্তু এখন দেখছি আমাকে না তাড়ালে এরা কেউই তিষ্ঠিতে পারবে না। আমি স্বামী পুত্রহীনা, এদের সংসারে আর আমার কোনো প্রয়োজন নাই। মেজ বউ স্থির হইয়া বসিয়াছিল, মাঝে মাঝে চমকিয়া উঠিতেছিল। সে হঠাৎ করিয়া বলিয়া উঠিল, মা, তুমি কি সত্য সত্যই আমাদের ছেড়ে যাবে? তাহার কথা শুনিয়া হরবল্লভের পত্নীর চক্ষু আবার জলে ভরিয়া আসিল। আমি না গেলে তোদের সংসারে শান্তি আসবে না মা, তার সঙ্গে সঙ্গে আমার দিনও পুরাইয়াছে। তোমাদের হাতে করে মানুষ করেছি, এখন তোমরা নিজের সংসার বুঝে সুঝে নাও। মেজ বউ শাশুড়ির পা চড়াইয়া কাঁদিয়া পড়িল, বলিল, তুমি চেও না মা, তোমার ছেড়ে আমি থাকতে পারবো না, আমার ছেড়ে আর কেউ নেই মা। শ্বশ্রু বন্থা পুত্রবধূকে সান্ত্বনা করিতে লাগিলেন। শেফালিকা ধীরে ধীরে উঠিয়া সেজ বউয়ের ঘরে গেল। তাহাকে দেখিয়া কেহ কথা কহিল না। তাহার ইশারায় তাহার ননদ উঠিয়া আসিল। পথে ননন্দা ও ভাতৃবধূতে যে কথোপকথন হইল, তাহা শুনিয়া ননন্দার কর্ণমূল পর্যন্ত আরক্ত হইয়া গেল। তখন উভয়ে ওপরে যাইয়া হরবল্লভের পত্নীর কক্ষে প্রবেশ করিলেন। শেফালিকা ও তাহার ননদের নির্বন্ধাতিশয়ে হরবল্লভের পত্নী তখনই বন্দিপুর ত্যাগ করিয়া যাইতে প্রস্তুত হইলেন। ছোট বউ ঠাকুর ঘরের কাজ সারিয়া শাশুড়ির নিকট আসিয়া বসিল। পরেশচন্দ্র ও যোগেশচন্দ্র আহার করিতে আসিয়া বিস্মিত হইয়া দেখিলেন যে
আহারের সময় মাতা তাহাদিগের নিকট আসিয়া দাঁড়াইলেন না। দুই ভাই নীরবে আহার করিয়া বাহিরে চলিয়া গেলেন। দ্বিপ্রহরের পর নরেশচন্দ্র আসিয়া শয়নকক্ষে প্রবেশ করিলেন। আহার আনতে পুনরায় বাহিরে চলিয়া গেলেন। কি হইয়াছে তাহা কেহই জানিল না। হরবল্লভের পত্নী যখন চলিয়া যাইবার উপক্রম করিতেছেন, তখন মেজ বউ ও ছোট বউ কাঁদিয়া কহিল, মা, তুমি যদি যাবে তো দ্বাদশীর দিন নিরম্ব উপবাস করিয়া যেও না, আমাদিগের অকল্যাণ করো না। হরবল্লভের পত্নী কি ভাবিয়া আহার করিতে সম্মতা হইলেন। তৃতীয় প্রহরে সকলেরই আহার সমাপ্ত হইল। শেফালিকার সহিত মা চলিয়া যাইতেছেন। মেজবউ এই সংবাদ স্বামী ও দেবরগণদের পাঠাইয়া দিল। সংবাদ আসিল, মেজবাবু ভিন্ন গ্রামে যাত্রা শুনিতে গিয়াছেন, ছোটবাবু মাছ ধরিতে গিয়াছেন। সেজবাবু বলিয়া পাঠাইয়াছেন, শিউলের মা যদি চলিয়া যান তো আমি কি তাহাকে বাঁধিয়া রাখিতে পারিব? লজ্জায় ঘৃণায় মেজবউয়ের মুখ লাল হইয়া গেল। হরবল্লভের পত্নী স্বামীর শয়নকক্ষে ও ঠাকুর ঘরে প্রণাম করিয়া ধীর পদে গাড়িতে উঠিলেন। শেফালিকা তাহার পুত্র ও ননদ লইয়া পশ্চাৎ পশ্চাৎ উঠিল। মেজবউ ও ছোট বউ কাঁদিতে কাঁদিতে গাড়িতে তুলিয়া দিতে আসিল। তখন সেজবউয়ের ঘরে মস্ত তাসের আড্ডা বসিয়াছে, হাসির ফোয়ারা ছুটিতেছে। যখন চোখ মুছিতে মুছিতে মেজবউ ও ছোট বউ অন্দরে প্রবেশ করিল, তখন বামা ঠাকুরঝি উঠোনে পানের পিক ফেলিতে আসিয়াছিল। তিনি তাহাদিগকে দেখিয়া এককাল হাসিয়া বলিলেন, বলি, তোদের আবার কি হলো? সৎ শাশুড়ি বিদেয় হলো, ও তো পোড়া করল রে, তার জন্য আমার চোখে নোনা পানি, মরি মরি। শরতের শেষ বড়ই মধুর, বড়ই সুন্দর। এই সময় বৈদ্যনাথ মধুপুর অঞ্চলে অনেক বাঙালির সমাগম হইয়া থাকে। বৈদ্যনাথে ও মধুপুরে একটি আশ্চর্য জিনিস দেখিতে পাওয়া যায়, তাহা বাঙালি রমণীর স্বাধীনতা। কোন কোন শৈলাবাসে বঙ্গদেশীয় মহিলাগণ কিছু কিছু স্বাধীনতা পাইয়া থাকেন বটে, কিন্তু বৈদ্যনাথ ও মধুপুরের নিয়মের সহিত তাহার কোনো তুলনাই চলিতে পারে না। এই দুই স্থানে আসিয়া বাংলাদেশের অবরোধ প্রথা যেন উঠিয়া যায়, বরঞ্চ পুরুষদিগকে সংকুচিত হইয়া পথ চলিতে হয়। দারোয়া নদীর তীর মহিলাদিগের বেড়াইবার অতি রমণীয় স্থান। অপরাহ্ন হইয়া আসিয়াছে। এমন সময় একটি বর্ষীয়সী বিধবা মহিলা নদী তীরে দাঁড়াইয়া একটি বালককে ডাকিতেছেন। বালক কোনো মতেই উঠিবে না, সে কেবল জল ঘাঁটিতেছে আর অপরাপর বালক বালিকাগণের সহিত উল্লাসে বালি ছড়াইতেছে। তৃণশয্যায় বসিয়া কতগুলি যুবতী কথাবার্তা কহিতেছিলেন। বালক কোনো মতেই তাহার কথা শুনিল না দেখিয়া বৃদ্ধা নিরুপায় হইয়া তাহাদের একজনকে ডাকিয়া কহিলেন, ও শিউলি, দেখ না মা, নসু আমার কথা শুনে না, কেবলই জল গাঁটছে। অনিচ্ছা সত্ত্বেও বালকের মাথা উঠিয়া আসিল। মাতার কণ্ঠস্বর শুনিবা মাত্রই বালক খেলাচারিয়া আসিয়া মাতামহীর ক্রোড়ে আশ্রয় লইল। এমন সময় একখানি বড় চুরিকারি আসিয়া দারোয়া তীরে দাঁড়াইল। দুইটি সুসজ্জিতা যুবতী ল্যান্ড হইতে অবতরণ করিলেন। বৃদ্ধা এক মনে তাহাদিগকে দেখিতেছিলেন। তাহার মনে হইতেছিল যে তাহারা যেন তাহার চিরপরিচিত, অথচ ভরসা করিয়া তাহাদিগের সহিত কথা কহিতে পারিতেছিলেন না। নবকথাদিগের মধ্যে একজনকে দেখিলে হিন্দু রমণী বলিয়া বোধ হয়, কারণ তাহার সীমান্তে সিন্দুর রেখা এবং প্রকোষ্ঠে সোনার নোয়া দেখা যাইতেছিল। দ্বিতীয়া উভয়ের মধ্যে অধিক সুন্দরী। যেরূপে নয়ন ঝলসিয়া যায়, তাহার সৌন্দর্য সেই জাতীয়। তাহাকে দেখিলে বোধ হয় যে তিনি ইঙ্গবঙ্গ সমাজভোক্তা। মাথায় অ্যালবার্ট সিঁথি, প্রকোষ্ঠে হীরকমণ্ডিত ব্রেসলেট, কোমল চরণদ্বয় গ্লাসি কিডের হাই হিল বুটের মধ্যে বন্দী।
পশ্চাৎ হইতে কন্যা ডাকিল, মা। পৃথার চমক ভাঙিল। তিনি উত্তর দিলেন, যাই। কার্স্টিয়াস টাউনের পথে ফিরিতে মাতা কন্যাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে শিউলি, বিবি দুটি দেখিতে বড় বউ আর সেজ বউয়ের মতো না? কন্যা উত্তর করিল, বড় বউ সেজ বউই বটে, আমি অনেকক্ষণ চিনেছি, তোমার মনে কষ্ট হবে বলে বলিনি। পৃথা ললাটে করাঘাত করিয়া বলিলেন, ওরে, আমার হেমের বউয়ের বরাতে এই ছিল। হরবল্লভের পত্নী অনেক দিন কাশীবাস করিয়াছেন। বৎসরান্তে কন্যা জামাতা ও দৌহিত্র তাহাকে দেখিতে আসে। পৃথা প্রভাতের কার্য শেষ করিয়া রন্ধনের উদ্যোগ করিতেছেন, কন্যা নিকটে বসিয়া আছেন। মাতা বলিতেছেন, দেখ শিউলি, এখন আর চোখে ভালো দেখতে পাই না, কোন দিন রাতে রাতে পুড়ে মরব। তুই জামাইকে বলে একটা ভদ্র বংশের ব্রাহ্মণের মেয়ে ঠিক করে দিতে পারিস। কন্যা স্বামীকে বলিয়া মাতার জন্য একটি পাচিকা ঠিক করিল। যথাসময়ে পাচিকা রন্ধন করিতে আসিল। পাচিকার প্রথম যৌবন অতীত হইয়াছে, দেখিলে বোধহয় এককালে তাহার রূপ ছিল, কিন্তু সমস্তই যেন জ্বলিয়া গিয়াছে, অগ্নি নির্বাপিত হইয়াছে, অঙ্গার মাত্র অবশিষ্ট আছে। মাতাপুত্রী জানালায় বসিয়া জনস্রোত দেখিতেছিলেন। পাচিকা রন্ধন করিতে করিতে সতৃষ্ণ নয়নে তাহাদিগকে দেখিতেছিলেন। কন্যা বলিতেছে, মা, বামুন ঠাকুরনকে যেন কোথায় দেখিয়াছি। মাতা উত্তর করিলেন, আমারও যেন তাই মনে হয় মা, কিন্তু ভরসা করে কিছু বলতে পারছি না। জীবনে কত লোকই তো দেখলুম, কত লোকই এলো গেল, বিশ্বেশ্বরই কেবল আমায় ভুলে রয়েছেন, কবে সে দয়া করবেন জানি না। শিফালিকার সন্দেহ কিন্তু দূর হইল না। সে উঠিয়া গিয়া পাচিকাকে ডাকিয়া আনিল। পরিচয় জিজ্ঞাসা করায় সে আর স্থির হইয়া থাকিতে পারিল না। কাঁদিয়া পৃথার চরণতলে লুটাইয়া পড়িয়া বলিল, মা, আমি তোমার বড় বউ, মুখ পোড়াইয়া কাশীবাস করিতে আসিয়াছি, আমাকে চরণে ঠাঁই দেও। মাতা ও পুত্রী পতিতার অশ্রুজলের সহিত অশ্রুধারা মিশাইয়া তাহাকে বুকে টানিয়া লইলেন। উষাকাল হইতে বারাণসীর প্রধান প্রধান মন্দিরের পথে শত শত অভাগিনী রমণী ভিক্ষার জন্য বস্ত্রাঞ্চল বিছাইয়া বসিয়া থাকে। অগ্রহায়ণ মাস সবে আরম্ভ হইয়াছে। প্রভাতে বেশ শীত অনুভূত হয়। কেদারঘাটের পথে দাঁড়াইয়া একটি বাঙালি রমণী চিৎকার করিয়া যাত্রীদিগকে উত্ত্যক্ত করিতেছে, ওগো লক্ষ্মী মা, দুটি ভিক্ষে দাও মা, আমার কেউ নেই। কমণ্ডলু ও পুষ্পপাত্র হাতে লইয়া জনৈক বর্ষীয়সী বিধবা কেদার দর্শনে যাইতেছিলেন। তাহার পট্টবস্ত্রের অঞ্চল ধরিয়া একটি দ্বাদশবর্ষীয় গৌরবর্ণ বালক তাহার অনুগমন করিতেছিল। পৃথাকে দেখিয়া রমণী আরও চিৎকার করিতে লাগিল। পৃথা তাহার কণ্ঠস্বর শুনিয়া চমকিয়া দাঁড়াইলেন। দয়াত্র চিত্তে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা, বাড়ি কোথায়? রমণী উত্তর করিল, মা গো, আমার নাম বামা, আমার বাড়ি নদে জেলায়, পন্দিপুর। আমার সবই ছিল মা, বরাতের দোষে এমন হয়েছে। বৃদ্ধার পশ্চাতে নসু আসিতেছিল। বৃদ্ধা তাহাকে বলিলেন, নসু, একে একটা টাকা দেও দাদা। বালক ভিখারিণীকে একটি টাকা দিল। বৃদ্ধার নয়নদয় হইতে দুইটি উষ্ণ পারিবিন্দু পতিত হইল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। শুধু গল্প বলে নয়, বাস্তবেও দেখবেন সময় বদলায়, আর সঙ্গে বদলে দেয় মানুষের জীবনও।
ফকির রাজা হয়, চোর সাধু হয়ে যায়, আবার ঠিক উল্টোটাও হয়। আপনি চান বা না চান, এ মহাবিশ্ব আপনাকে সারপ্রাইজ দেবেই। আর সেই সারপ্রাইজটা ভালো হবে না খারাপ, না সেটা আমরা জানি না। একজন বৃদ্ধা যে পারিবারিক রাজনীতির শিকার, তিনি শেষ অবধি শাস্তি পেলেন। আবার একটা বিধবা মেয়ে যে একাদশীর দিন সাত করে একটু পান খেয়ে বকুনি খেয়েছিল, পরের কথা শুনে পা পিছলাল তারও। আবার সেই মেয়েই একদিন জীবনে শান্তিও ফিরে পেল। জীবন কোন পথে নিয়ে যাবে, কোন স্টেপটা আমরা ভুল করে ফেলবো, বা কখন কোন কুগ্রহ আমাদের ঘাড়ে চেপে বসবে, আমরা কিছুই জানি না। কিন্তু তাই বলি কি, আসুন বর্তমানে বাঁচি। যেটুকু যা আছে আমরা মাথায় তুলে নিই, ভালো কাজ করি, নিজেকে খুশি রাখার চেষ্টা করি। ওই খুশিটুকু না থাকলে কিন্তু জীবনের ছোঁড়া খারাপ সারপ্রাইজগুলোর মুখোমুখি হওয়া বড় কঠিন হবে। আচ্ছা, এবার তাহলে আমাকে বিদায় দিন। ফিরে আসছি খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।